শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এইটা নিয়ে। বেটল্ট ব্রেক্ট রচিত। তোমাদের একটা আন্তর্জাতিক গল্প আছে অলৌকিক, আর এইটা আন্তর্জাতিক কবিতা। এই দুটোর মধ্যে থেকে অর্থ থাকে, যে কোনো একটা করতে হয়। যেটা তোমাদের মনে হবে যে ভালো তৈরি হয়েছে তোমরা সেটাই কিন্তু করবে পরীক্ষায়। পড়ে দুটোই রাখবে, পরীক্ষার সময় যেটা মনে হবে যেটা লিখলে ভালো নাম্বার পাবো সেটাই করবে। বেটল্ট ব্রেক্ট ছিলেন একজন বিখ্যাত জার্মান কবি ও নাট্যকার হিসেবেই তার বেশি পরিচিতি ছিল। আর এই কবিতাটি অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। বেটল্ট ব্রেক্টের জন্ম জার্মানির বাভারিয়ার আউসবুর্গে 1898 খ্রিস্টাব্দে। তিনি চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করেছিলেন, যদিও তার ঝোঁক কিন্তু ছিল সাহিত্যের দিকে। 1914 খ্রিস্টাব্দে তিনি প্রথম নাটক লেখেন। তার আগে কিছুদিন তিনি সামরিক হাসপাতালে কাজ করেছিলেন। 1928 খ্রিস্টাব্দে দ্য থ্রি পেনি অপেরা তাকে বিখ্যাত করে তোলে। মার্ক্সবাদে বিশ্বাসী ছিলেন, তাই তার লেখায় সেই রাজনৈতিক ভাবাদর্শের প্রভাব পড়েছে। তার উল্লেখযোগ্য নাটকগুলি হলো বাল, দ্য থ্রি পেনি অপেরা, গ্যালিলিও, মাদার কারেজ এগুলো। তাকে দেশত্যাগও করতে হয়েছিল, কমিউনিস্ট হিসাবে পরিচিত হয়েছিলেন বলে তাকে দেশত্যাগ করতে হয়েছিল। আর 1922 সালে পান জার্মানির সর্বোচ্চ সম্মান লিস্ট। 1955-তে সম্মানিত হন লেনিন আন্তর্জাতিক পুরস্কারে। নাৎসি সরকার আর কি তার জার্মান নাগরিকত্ব খারিজ করে দিয়েছিল, তাই তাকে দেশত্যাগও করতে হয়েছিল। তার মৃত্যু হয় 1956 খ্রিস্টাব্দের 14 আগস্ট। প্রথমে আমি কবিতাটা একটু পড়ে নিচ্ছি। কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস, বইয়ে লেখে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুললো এতবার? সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? জয়তরণে ঠাসা মহনীয় রোম বানালো কে? কাদের জয় করলো সিজার? এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? এমনকি উপকথার আটলান্টিস, যখন সমুদ্র তাকে খেলো ডুবতে ডুবতে, সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি? গলদের নিপাত করেছিল সিজার, নিদেন একটা রাঁধুনি তো ছিল। বিরাট আর্মাডা যখন ডুবল, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। আর কেউ কাঁদেনি? 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক, কে জিতেছিল? একলা সে? পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা? 10 বছরে এক একজন মহামানব, খরচ মেটাতো কে? কত সব খবর, কত সব প্রশ্ন। এটা কোশ্চেন্স ফ্রম এ ওয়ার্কার হু রিডস এর ইংরেজি কবিতার ইংরেজি অনুবাদ করা হয়েছিল এই কবিতাটা। সেখান থেকে ভাষান্তর করেছেন কবি শঙ্খ ঘোষ বাংলায়। এবার তোমাদের জানতে হবে এখানে যেসব ঐতিহাসিক ইমারতের কথা আছে, সভ্যতার কথা আছে, সেইগুলো সম্বন্ধে একটু জেনে নিতে হবে। প্রথমেই আমি বলছি থিবস। গ্রিসে অবস্থিত একটি শহর, 5000 বছরের পুরনো শহর, নগর রাষ্ট্র। গ্রিক মহাকাব্যে হারকিউলিসের এখানে থিবসের কথা পাওয়া যায় গ্রিক মহাকাব্যে। হারকিউলিসের জন্মস্থান, উচ্চমানের স্থাপত্য আছে, আর এটা গড়ে তুলেছিল রাজা কেডামাস। থিবসটা গড়ে তুলেছিল। আর এবার তোমাদের জানতে হবে ব্যাবিলন, ইরাকে অবস্থিত, প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার অবস্থিত শহর, বাগদাদের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। ব্যাবিলন মানে গেট অফ গডস, ঈশ্বরের দুয়ার। শব্দটি গ্রিক, বাইবেলে উল্লিখিত আছে। বৈশিষ্ট্য কি না, এখানে উৎকৃষ্ট স্থাপত্য আছে, বিদ্যার কেন্দ্র,
সংস্কৃতি, আইন প্রণয়ন এগুলো বিখ্যাত। হ্যাঙ্গিং গার্ডেন্স অফ ব্যাবিলন বা ঝুলন্ত উদ্যান, সপ্তম আশ্চর্য এইটা। আর আছে লিমা। লিমা হচ্ছে পেরু দেশের রাজধানী, উন্নত শহর, বিদ্যা, শিল্পকলা, ব্যবসা, বাণিজ্য ইত্যাদিতে উন্নত। চিল, রিমাক ও লুরিন উপত্যকায় অবস্থিত। আচ্ছা, এবার হচ্ছে চীনের প্রাচীর। 7th সেঞ্চুরি BC, খ্রিস্টপূর্ব 700 বছর আগে মিং পরিবার চীনের উত্তর দিকে এটা অবস্থিত। এটা সাধারণত বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই চীনের প্রাচীর তৈরি হয়েছিল। পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য, 5 থেকে 8 মিটার উঁচু, 6260 কিলোমিটার লম্বা। প্রচুর শ্রমিক অক্লান্ত পরিশ্রম করে এই প্রাচীর গড়ে তুলেছিল বিদেশি শত্রু হুনদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্য। হান, সুই, মিং রাজত্বকালেও এই প্রাচীর তৈরির কাজ আর কি চলেছিল। এবার আসছি বাইজেন্টাইন, পূর্ব রোমান সাম্রাজ্য। রাজধানী হচ্ছে কনস্টান্টিনোপল। ইতালি, গ্রিস, এশিয়া এবং আফ্রিকা অবধি বিস্তৃত সাম্রাজ্য। সবচেয়ে উন্নত শহর। গ্রিক এখানকার সরকারি ভাষা। খ্রিস্টীয় রাষ্ট্র, নিজস্ব রাজনৈতিক ব্যবস্থা, ধর্ম, শিল্পকলা, স্থাপত্য এসবের জন্য বিখ্যাত আর কি বাইজেন্টাইন। এগুলো তোমাদের জানতে হবে। এবার বলে দিচ্ছি আটলান্টিস। এইগুলো না জানলে কিন্তু কবিতাটা বুঝতে পারবে না। আটলান্টিস হলো গ্রিক দার্শনিক প্লেটো বর্ণিত এক কাল্পনিক দ্বীপ। প্লেটোর ডায়ালগস বা কথোপকথন টাইমিয়াস এবং ক্রিটিয়াস এইখানে এই দ্বীপের কথা পাওয়া যায়। এক আদর্শ সভ্যতা, মতান্তরে একটি উন্নত, সমৃদ্ধিমান, শক্তিশালী সভ্যতার পতন প্লেটো বর্ণিত এই সভ্যতা। এথেন্সের চেয়েও উন্নত ছিল। সঠিক অবস্থান আটলান্টিক বা বলিভিয়া, তুরস্ক, জার্মানি, মাল্টা ইত্যাদি। কথিত যে সে সভ্যতায় কৃতদাস প্রথা ছিল, দেবতাদেরও সে দ্বীপটি জলে তলিয়ে যায়, এটা কথিত আছে। এরপরে যার কথা তোমাদের জানতে হবে তিনি হলেন আলেকজান্ডার, গ্রিক সম্রাট, অ্যারিস্টটলের শিষ্য, যোদ্ধা ছিলেন তিনি, ম্যাসিডোনিয়ার সম্রাট। তিনি পুরো পৃথিবী জয় করতে বেরিয়েছিলেন। পারস্য, মিশর, সিরিয়া এসব জয় করে তিনি ভারতের সিন্ধু নদীর পাড়ে উপস্থিত হয়েছিলেন। নদী পার হয়ে ভারতে প্রবেশ করেন, আর পৌরব রাজা পুরুর সঙ্গে তার যুদ্ধ হয় এবং তিনি সন্ধি করেন এবং পুরুর বীরত্বে মুগ্ধ হয়ে তিনি তার রাজ্য তাকে ফিরিয়ে দিয়েছিলেন। অল্প বয়সেই মৃত্যু হয়েছিল, মাত্র 35 বছর বয়সে। এরপরে জানতে হবে গল জাতি সম্পর্কে। কেল্টিক জাতি ইউরোপের। আয়রন এজ বা লৌহ যুগ, রোম সভ্যতা, খ্রিস্টপূর্ব 500 বছর আগে ছিল এই জাতি। ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, দক্ষিণ জার্মানি ইত্যাদিতে বর্তমানে এখনও আছে। দৈহিক সৌন্দর্য ছিল এদের, শক্তিশালী উন্নত জাতি ছিল যারা রোমান সভ্যতার সঙ্গে যুক্ত হয়েছিল। আর হচ্ছে জুলিয়াস সিজার, রোমান সেনাপতি, রাষ্ট্রনেতা, গালিক ওয়ার গল জাতিদের পরাজিত করেছিলেন আর কি। ক্লিওপেট্রা তার স্ত্রী ছিল।
আর্মাডা নৌসেনা, স্প্যানিশ বা পর্তুগিজদের। আর ফিলিপ, তিনি হচ্ছে পর্তুগাল ও স্পেনের রাজা, রানী ইসাবেলার পুত্র ফিলিপ। তিনি ওই আর্মাডা পাঠিয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ জয়ের জন্য, এবং সেই আর্মাডা ডুবে গেছিল। আর দ্বিতীয় ফ্রেডারিক, রোমান সম্রাট, ধর্মীয় নেতাদের সঙ্গে সংঘাত ও পতন হয়েছিল দ্বিতীয় ফ্রেডারিকে। তাহলে এইগুলো তোমাদের আগে জেনে নিতে হবে। 1740 সালে প্রাশিয়ার সিংহাসনে বসেন দ্বিতীয় ফ্রেডারিক। 7 বছরের যুদ্ধে জয়লাভ করে প্রাশিয়া রাজ্যসভার তিনি বিস্তার ঘটান। এইবার আসছি কবিতাটার ব্যাখ্যাতে। প্রচলিত ইতিহাসে আমরা জানতে পারি যে ইতিহাস মানে কি, সেখানে আমরা সভ্যতার কথা জানতে পারি এবং রাজাদের সাম্রাজ্য বিস্তারের কথা জানতে পারি, এবং রাজারা যে কীর্তি স্থাপন করেছিলেন সেই সবের কথা জানতে পারি। কিন্তু এই প্রচলিত ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকে আরেক রকম ইতিহাস। সেটা কি না, শ্রমজীবী মেহনতি মানুষের ইতিহাস, যারা এই সভ্যতার উন্নতি বা অগ্রগতিতে যাদের অবদান অপরিসীম। কিন্তু এই শ্রমজীবী মানুষদের কথা ইতিহাসে কিন্তু লেখা হয় না। ইতিহাসে খালি রাজাদের সাম্রাজ্য বিস্তারের কাহিনী থাকে, তারা যে কীর্তি স্থাপন করে গেছেন সেই সব কথা থাকে। শ্রমজীবী মানুষদের কথা কিন্তু ইতিহাসে লেখা থাকে না। তারা খালি নীরবে কাজ করে যায়, মাথার ঘাম পায়ে ফেলে এই সভ্যতার অগ্রগতিকে, সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়। সে সমস্ত রকম পৃথিবীর সব দেশের ইতিহাসে, সে ইউরোপ বলো, আমেরিকা বলো, আমাদের ভারত বলো, সব ইতিহাসেই কিন্তু যুগ যুগ ধরে তাই চলে আসছে। যেমন ধরো, আমাদের যদি কেউ প্রশ্ন করে তাজমহল কে বানিয়েছিল, আমরা সবার আগে বলি যে সম্রাট শাহজাহান তাজমহল বানিয়েছিল। কিন্তু তাজমহল বানিয়েছিল হাজার হাজার শ্রমিক, তাদের কথা কিন্তু ইতিহাসে বলা নেই কোথাও। ঠিক তেমনি এই থিবস, ব্যাবিলন, চীনের প্রাচীর, লিমা, বাইজেন্টাইন সভ্যতা, এখানে যেই সভ্যতা বা স্থাপত্যের কথা আছে পৃথিবীর বিভিন্ন দেশে, সেই সবে শুধু রাজা মহারাজাদের নাম, কিন্তু কোথাও সেই শ্রমজীবী মানুষদের নাম কিন্তু পাওয়া যায় না। থিবসের বিশেষত্বটা বলি, 7 দরজাওয়ালা থিবস, 7টি দরজা ছিল প্রবেশ পথে। সেগুলো কে বানিয়েছিল? এই শ্রমজীবী মানুষরাই কিন্তু বানিয়েছিল। তারা নীরবে কাজ করে, কিন্তু তাদের কথা কিন্তু কেউ মনে রাখে না। কিন্তু তাদের কঠোর শ্রমের বিনিময়ে এই সভ্যতার উন্নতি হয়, এবং রাজরা যখন যুদ্ধ করে, সাম্রাজ্য জয় করে, তখন কত হাজার হাজার সৈনিক যে তাদের প্রাণ ত্যাগ করে, তাদের ওই বলিদানেই কিন্তু রাজারা তাদের সাম্রাজ্য বিস্তার করে, কিন্তু সেই সৈনিকদের কথা কেউ মনে রাখে না। তেমনি এই যে চীনের প্রাচীর যে যারা গড়েছিল, লিমা যারা বানিয়েছিল, সোনা ঝকঝকে লিমা কেন বলা হচ্ছে না, সেই লিমা শহরের এত বৃত্ত বৈভব ছিল তাই তাকে সোনা ঝকঝকে বলা হচ্ছে, কিন্তু সেটা কে করেছিল? এই শ্রমজীবী মানুষরাই করেছিল। আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, প্রচুরবার শত্রুদের আক্রমণে ব্যাবিলনের সভ্যতা গুঁড়ো হয়েছিল, কিন্তু তাকে আবার করে তুলেছিল এই শ্রমজীবী মানুষরাই, সেগুলোই বলা হচ্ছে। চীনের প্রাচীর যখন বানানো শেষ হলো, হাজার হাজার শ্রমিক বানিয়েছিল, কিন্তু তারা সেই সন্ধ্যাতেই বানিয়ে চলে গিয়েছিল, তাদের খবর আর ইতিহাস মনে রাখেনি। জয়তরণী ঠাসা মহনীয় রোম, সেখানে সব এক একজন রাজা গিয়ে সেই রোম সাম্রাজ্য, রোমে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করত আর জয়তরণ বানিয়ে দিত স্মারক হিসাবে, কিন্তু সেগুলো তো রাজারা নিজেরা বানায়নি, শ্রমিকদের দিয়েই করানো হয়েছিল। তারপরে যে বাইজেন্টাইন সভ্যতার যে এত গল্প শোনা হয়, এত প্রাচুর্যর কথা জানতে পারি, সেখানে সব মানুষরাই কি প্রাসাদে থাকতো? সেখানে কি শ্রমজীবী মেহনতি মানুষরা ছিল না? তারা কোথায় থাকতো? তাদের কথা তো জানা যায় না, সেটাই কবি বলছে।
এমনকি উপকথার আটলান্টিস, এই গল্পকথার দ্বীপটা যখন ডুবে গেল, তখন সেখানে যারা কৃতদাস, তাদের কথা কে ভেবেছিল, তাদের কান্না কে শুনতে পেয়েছিল। তেমনি আলেকজান্ডার, আমরা জানি গ্রিক বীর, তিনি এসেছিলেন, তিনি পৃথিবী জয় করতে বেরিয়েছিলেন। সেটা কি একলা সম্ভব হতো? তার সৈনিকদের কিছু কোনো অবদান ছিল না? নিশ্চয়ই ছিল। তেমনি সিজার, যে গল উপজাতিকে যিনি পরাজিত করেছিলেন, তিনি তো একলা ছিলেন না, নিদেনপোকে একটা রাঁধুনি তো ছিল, কারণ তাকে সুস্থভাবে বাঁচানোর জন্য সে রাঁধুনিরও অবদান ছিল, যে তাকে রান্না করে খাইয়ে সুস্থ রাখতো, তবেই তো তিনি সেই যুদ্ধ জয় করতে পেরেছিলেন। আবার যখন আর্মারা ডুবে গেল, নৌসেনা, তখন স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল। তিনি কি একলাই কেঁদেছিলেন? সেই স্পেনের যারা বাসিন্দা, অধিবাসী, তারাও তো কেঁদেছিল, তাদের কথা তো কেউ জানে না, সেটাই বলছেন। আর 7 বছরে যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক, সেটাও তিনি একলা করেননি। এমনি কত প্রশ্ন, কত আমরা জানি না, কত উত্তর, সব আমরা আড়ালে চলে গেছে, আমরা জানতে পারি না। কিন্তু দেখো, যুগ যুগ ধরে ইতিহাসে এটাই হয়ে আসছে। কিন্তু সময়ের সাথে সাথে যুগও তো বদলায়, পরিবর্তন হয়। যেমন আমরা দেখেছি যে প্রাচীন বা মধ্যযুগ থেকে আধুনিক যুগে যে পদার্পণ ঘটলো, আমাদের ঊনবিংশ শতাব্দীতে বাংলায় যে নবজাগরণ হলো, তারপরে প্রাচীন বা মধ্যযুগ পেরিয়ে আমরা আধুনিক যুগে পদার্পণ করলাম। তো এই নবজাগরণ বাংলায় যেটা এসেছিল, সেটা পাশ্চাত্যের ছোঁয়াতে এসেছিল। তাহলে পাশ্চাত্যের নবজাগরণ কিন্তু অনেক আগে ঘটেছিল, বাংলার নবজাগরণের অনেক আগে। তো যখন নবজাগরণ হলো, তোমার জ্ঞানের আলো, শিক্ষার আলো ছড়িয়ে পড়লো, মানবতাবাদ, তারপরে মার্ক্সীয় চিন্তাধারা, এইসবের আবির্ভাব কিন্তু সমস্ত সমাজ, শিল্প, সাহিত্যে কিন্তু বিশাল একটা আলোড়ন তুলে ফেলেছিল, যার প্রভাব কিন্তু ইতিহাসেও পড়েছিল। তা মার্ক্সবাদী দীক্ষায় দীক্ষিত বের্টল্ড ব্রেখট, যিনি মার্ক্সবাদে বিশ্বাসী ছিলেন, তাই তার কবিতাতেও আমরা দেখলাম যে সেই শ্রমজীবী মানুষদের কথাই কিন্তু উঠে এসেছে। তিনি তার কলম ধরেছেন, এই শ্রমজীবী মানুষদের হয়ে তিনি কথা বলেছেন, এবং তিনি বলতে চেয়েছেন যে সমগ্র পাঠকের কাছে, যে এতদিন তো যে ইতিহাস রচিত হয়েছিল, সেই রচিত ইতিহাসে শ্রমজীবী মানুষদের কোনো স্থান ছিল না। সেখানে খালি রাজা রাজরা, তাদের সাম্রাজ্য বিস্তারের কাহিনী, সেইগুলোই বর্ণিত হয়েছে। কিন্তু যদি এমন হয় যে যুগ পাল্টালো এবং এক মজুর, যে আগে লেখাপড়া জানতো না, অশিক্ষিত ছিল, সে জানতো যে ওটাই তার কাজ, মাথার ঘাম পায়ে ফেলে তাকেই সভ্যতার আর কি গড়ে যেতে হবে, উন্নতি করতে হবে। কিন্তু বের্টল্ড ব্রেখট বলতে চেয়েছেন যে সেই মজুর যদি লেখাপড়া শেখে, সে এমন হলো যে সে মজুর পড়তে জানে, কিন্তু তখন তো তার মনে প্রশ্ন জাগবে, আর সে তখন সমাজে তার যে কি অবদান, সেই নিয়ে তো সে প্রশ্ন করবে, যে তারও তো এই সমাজে কিছু অবদান আছে, সভ্যতার উন্নতিতে তারও কিছু অবদান আছে। সেই মজুর তখন প্রশ্ন করছে, এবং সেই ইতিহাসকে, যে ইতিহাসের কাছে সে প্রশ্ন রাখছে, যে এতদিন ধরে মানুষ তো ইতিহাসে খালি এই খবরগুলোই জেনেছে, কিন্তু তাদের কথা তো কেউ জানেনি। তাই শিক্ষিত মজুর কিন্তু সেই প্রশ্ন তুলছে, যা এতদিন অশিক্ষিত মজুররা তোলেনি, কারণ তারা জানতোই না। কিন্তু শিক্ষিত মজুর, যে তার অধিকার সম্পর্কে সচেতন হয়েছে, এবং সে প্রশ্ন করছে যে ইতিহাসে তাদেরও কিন্তু অবদান আছে, সমাজে তাদেরও অবদান আছে, সভ্যতার অগ্রগতিতে তাদেরও অবদান আছে। তাই ইতিহাসে যেমন রাজা রাজরাদের সাম্রাজ্য বিস্তারের কথা বলা হয়, কীর্তি স্থাপনের কথা বলা হয়, সেখানে কিন্তু তাদের কথাও যেন লেখা হয়, কারণ তারাই সেই সভ্যতার অগ্রগতিকে এগিয়ে নিয়ে গেছে। তাদের জন্যই এই এত কীর্তি সম্ভব হয়েছে, এত স্থাপত্য তৈরি সম্ভব হয়েছে। সেই শ্রমজীবী মানুষ, তাদের অবদানকে কিন্তু অস্বীকার করা যায় না, ইতিহাসের পাতায় তাদেরও স্থান নেওয়া উচিত। এটাই কিন্তু বের্টল্ড ব্রেখট বলতে চেয়েছেন। এটাই হলো এই কবিতার বিষয়বস্তু। এবার এখান থেকে যা প্রশ্ন আসবে কিন্তু সেগুলোই লিখতে হবে, একই উত্তর লিখতে হবে।
আর এখান থেকে অবজেক্টিভটাই প্রশ্ন আগে বলে দিই, যেমন লিমা কারা বানিয়েছিল, লিমার বৈশিষ্ট্য কী, লিমা সোনা ঝকঝকে। থিপসে দরজার সংখ্যা কত? 7। জয় তোরণে ঠাসা কী ছিল? রোম। কাদের জয় করল সিজার? সিজার হলো রোমের সেনাপতি। চীনের প্রাচীর তৈরির কাজ শেষ হয়েছিল কখন? সন্ধ্যায়, যখন সমুদ্র তাকে খেলো। সমুদ্র কাকে খেলো? আটলান্টিসকে। লিমা কি? পেরুর রাজধানী। আর্মাডা ডুবে গেল, কেঁদেছিল কে? স্পেনের ফিলিপ। 7 বছরের যুদ্ধ কে জিতেছিল? দ্বিতীয় ফ্রেডারিক। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটির অনুবাদক কে? শঙ্খ ঘোষ। আর 20টি শব্দে আসে যে চীনের প্রাচীর যখন শেষ হলো তখন কি হলো। চীনের প্রাচীর যখন শেষ হলো তখন সেই প্রাচীর নির্মাণে যেসব রাজমিস্ত্রিরা কাজ করেছিল তারা লোকচক্ষুর আড়ালে চলে গেল। যখন সমুদ্র তাকে খেলো তখন কি হয়েছিল? যখন সমুদ্র আটলান্টিসকে খেয়েছিল তখন সেই উপকথা দ্বীপের সম্পন্ন অধিবাসীরা চিৎকার করে কেঁদে উঠেছিল কৃতদাসের জন্য। গলদের নিপাত করেছিল। গলদের নিপাত কে করেছিল? রোমান সেনাপতি জুলিয়াস সিজার ফ্রান্সের প্রাচীন গল জাতির নিপাত করেছিল। স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। ফিলিপ কেন কেঁদেছিলেন? স্পেনের ফিলিপ ইংল্যান্ড জয়ের উদ্দেশ্যে বিশাল যুদ্ধ জলযান আর্মাডা পাঠিয়েছিলেন, কিন্তু সেটা ডুবে গিয়েছিল, তাই ফিলিপ কেঁদেছিলেন। মানে বিশাল নৌসেনা আর কি আর্মাডা পাঠিয়েছিলেন, কিন্তু সেটা ডুবে গিয়েছিল, তাই ফিলিপ কেঁদেছিলেন। চীনের প্রাচীর কি? হুন এবং অন্যান্য বিদেশি শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার উদ্দেশ্যে কিং সাম্রাজ্যের ওপর সময় শুরু হয়ে হান, সুই এবং মিং রাজত্বকালে অবধি তৈরি হওয়া প্রাচীরই হলো চীনের প্রাচীর। এবার এখান থেকে যেসব বড় প্রশ্নগুলো আসে দেশ শব্দে 5 নম্বরে, যেমন ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? তাহলে আলেকজান্ডার কে ছিলেন? একলাই নাকি বলতে কবি কি বুঝিয়েছেন? আলেকজান্ডার ছিলেন গ্রিক বীর ম্যাসিডনের রাজা। 326 খ্রিস্টপূর্বাব্দে তিনি ভারতীয় তিনি আর কি এসেছিলেন ভারতবর্ষে। ভারতীয় রাজা পুরুষ সঙ্গে তিনি সন্ধি করেন। একলাই নাকি বলতে কবি কি বুঝিয়েছেন? এখানে বলবে বেটল ব্রেক রচিত এবং শঙ্খ ঘোষ অনুবাদিত পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবি বলতে চেয়েছেন যে ইতিহাসে সাধারণত রাজা রাজরা এবং সাম্রাজ্যবাদী শাসকদের কীর্তি এবং বিজয়কেই তুলে ধরা হয়, কিন্তু এই রাজারাজরা বা সাম্রাজ্যবাদী শাসকরা কিন্তু একলা কিছুই করতে পারে না। যাদের সাহায্যে তাদের এই বিজয় বা কীর্তি সম্ভব হয় তাদের কথা কিন্তু ইতিহাসে লেখা হয় না। এই প্রসঙ্গেই তিনি গ্রিক বীর আলেকজান্ডারের ভারত বিজয়ের প্রসঙ্গ এনেছেন। 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন এবং 327 খ্রিস্টাব্দে পৌরব রাজা পুরুর সঙ্গে তার যুদ্ধ হয় এবং সন্ধি করেন, কিন্তু তার এই জয়ে তার সঙ্গে ছিল অগণিত সৈনিক। সৈনিকদের আত্মত্যাগ ছাড়া এই জয় কিন্তু সম্ভব ছিল না, কিন্তু তাদের কথা তো ইতিহাসে লেখা হলো না। শ্রমজীবী সাধারণ মানুষ বা আত্মত্যাগী সৈনিক যারা চিরকাল অবহেলিত এবং উপেক্ষিতই থেকে যায়। আলেকজান্ডারের ভারত আক্রমণের কথা আমরা সবাই জানি, কারণ সেই জয়ের কাহিনী ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে, কিন্তু আলেকজান্ডারের সঙ্গে ছিল বিশাল সেনাবাহিনী যাদের আত্মবলিদানই আলেকজান্ডারের জয়ের পথকে সুগম করেছিল। তাদের কথা আমরা মনে রাখিনি, কারণ তা ইতিহাসে লেখা হয়নি। এটাই কিন্তু কবি বলতে চেয়েছে। সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল, লিমা কি? লিমা হলো পেরুর রাজধানী, বৃহত্তম শহর। এটি অত্যন্ত সমৃদ্ধ প্রাচীন নগর রাষ্ট্র। এর বিত্ত বৈভব এত ছিল যে সেইটা বোঝানোর জন্য সোনা ঝকঝকে কথাটা ব্যবহার করা হয়েছে। এখানেও তাই বেটল ব্রেক তার পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা শোষিত মানুষের মানে শ্রমজীবী মানুষের কথা বলেছেন। নিজের জবানিতে তিনি শ্রমজীবী মানুষের না বলা কথা, তাদের ব্যথা বেদনার কথা পাঠকের সামনে তুলে ধরেছেন, যে সমাজে তাদের অবদান কি এটা তারা জেনেছে, তারা পড়তে জেনেছে, তাই তারা ইতিহাসকে প্রশ্ন করছে যে ইতিহাসে তাদের নাম কেন লেখা হয়নি, কারণ সভ্যতার অগ্রগতিতে তাদের ভূমিকার কথা সেটাই সে প্রশ্ন করেছে, তাদের ভূমিকার কথা সে তুলে ধরেছে। সভ্যতার অন্যতম কারিগর শ্রমজীবী মানুষ,
তারা নীরবে অক্লান্ত পরিশ্রম করে সভ্যতার অগ্রগতিকে ত্বরান্বিত করে, কিন্তু তাদের সেই অবদানের কথা ইতিহাসে লেখা হয় না। ইতিহাসে কেবল রাজারাজরাদের সাম্রাজ্য জয়, তাদের কীর্তি স্থাপনের কথা লেখা হয়, কিন্তু তাদের পেছনে থাকে সাধারণ শোষিত মানুষের অক্লান্ত পরিশ্রম, তাদের আত্মত্যাগ। এই প্রসঙ্গে লেখক বলেছেন যে সোনা ঝকঝকে লিমা নগরীর কথা আমরা সবাই জানি, কিন্তু সেই নগরকে তিল তিল করে যারা নির্মাণ করেছিল তাদের খবর আমরা জানি না। তাদের কোথায় ঠাঁই হয়েছিল সেই খবরও আমরা জানি অজানা। তাদের নিজেদের কোনো আশ্রয় ছিল কিনা ইতিহাসের পাতায় পাতায় তা লেখা হয়নি। অশিক্ষিত শ্রমজীবী মানুষ যারা অবহেলিত উপেক্ষিত, তারা প্রশ্নও করেনি কখনো, কিন্তু কবি পড়তে জানা এক মজুরের হয়ে প্রশ্ন করেছেন পাঠক সমাজের কাছে। আগেই বলেছি যে বেটল ব্রেকেট ছিলেন মার্ক্সবাদে বিশ্বাসী, তাই মার্ক্সবাদে বিশ্বাসী এই কবির লেখায় আমরা এই শ্রমজীবী মানুষদের কথা পাই। এই প্রসঙ্গে আমাদের উল্লেখ করতে হয়, আমরা আমাদের বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরেরও ওরা কাজ করে কবিতায়, কিন্তু এই শ্রমজীবী মানুষদের কথা আমরা পাই। যেমন সেখানে লাস্ট লাইনটা আমি বলছি, শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরে ওরা কাজ করে, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। এখানে ওরা কারা? ওরা বলতে কিন্তু এই শ্রমজীবী মানুষদের কথাই বলা হয়েছে। তাই পাশ্চাত্যের কবি সাহিত্যিকরা যেমন শ্রমজীবী মানুষদের ব্যথা বেদনাকে তাদের সাহিত্যে তুলে ধরেছেন, আমাদের বাংলায়ও কিন্তু কবিরা সেই শ্রমজীবী মানুষদের ব্যথা বেদনাকে কিন্তু সাহিত্যে তুলে ধরেছে। সেইটা সম্ভব হয়েছে যুগের পরিবর্তনের ফলে, এবং ইতিহাসেরও পরিবর্তন তখন সাধিত হয়েছে। প্রাচীন বা মধ্যযুগ থেকে আধুনিক যুগে পদার্পণের পরেই কিন্তু এই প্রশ্ন এই কবিদের মধ্যে আর কি জাগছে। আধুনিক কবিদের মধ্যে তাদের লেখায় কিন্তু এই শ্রমজীবী মানুষদের কথা আর কি উঠে আসছে। তেমনি এখানে আরও প্রশ্ন, যেমন গলদের নিপাত করেছিল সিজার, নিজের একটা রাঁধুনি তো ছিল, এগুলো তাৎপর্য ব্যাখ্যা করো। একই প্রশ্ন হবে, একই কিন্তু উত্তর হবে, যে ইতিহাসের বিভিন্ন কাহিনীর প্রসঙ্গ এখানে তুলে ধরেছেন কবি, যে প্রচলিত ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকা ইতিহাসের যে চরম সত্য, সেই সত্যটাকে কিন্তু উদ্ঘাটন করেছেন। সেই ইতিহাস হচ্ছে শ্রমজীবী মানুষের ইতিহাস। তাদের মাথার ঘাম পায়ে ফেলা শ্রমের বিনিময়ে কিন্তু এই সভ্যতার অগ্রগতি, সেইটাকে তুলে ধরেছেন। এই প্রসঙ্গে উঠে এসেছে জুলিয়াস সিজারের কথা, বিখ্যাত রোমান সেনাপতি জুলিয়াস সিজার, যিনি গল জাতিকে পরাজিত করেছিলেন, কিন্তু রোমান আধিপত্য বজায় রেখেছিলেন। ইতিহাসে এই ঘটনার কথা আমরা জানি, কিন্তু কবি প্রশ্ন রেখেছেন যে সেই জয় কি সিজারের একার কৃতিত্বে সম্ভব হয়েছে? তার সেনাবাহিনীকে তো কেউ মনে রাখেনি। সেনাবাহিনীকেও মনে রাখেনি, এটা যেমন ঠিক, সেটা নয় ছেড়েই দেওয়া হলো, কিন্তু তার রাঁধুনির কথাও তো কোথাও ইতিহাসে উল্লিখিত হয়নি। অথচ রাঁধুনি ছিল বলেই না সিজার সুস্থভাবে বেঁচে ছিলেন, এবং তার খাওয়া দাওয়া ঠিকঠাক হয়েছিল, তার শরীর সুস্থ ছিল, এবং যার জন্যই তিনি অত বড় সাম্রাজ্য আর কি আধিপত্য বিস্তার করতে পেরেছিলেন। তাহলে তার সেই সাম্রাজ্য জয়ের পিছনে, তার সেই আধিপত্য বিস্তারের পেছনে তার রাঁধুনির অবদানও তো কম ছিল না। এটাই কিন্তু এই লেখক পড়তে জানা এক মজুরের জবানিতে নিজের কথাই কিন্তু আর কি বলতে চেয়েছেন, সেই শ্রমজীবী মানুষদের কথা, যাদের ইতিহাসে স্থান নেই, তাদের ইতিহাসে যাতে তারা স্থান পায় সে কথাই কিন্তু কবি বলতে চেয়েছেন। যে সিজারের বেঁচে থাকার জন্য ন্যূনতম খাবারটুকু যোগান দিত কিন্তু সেই রাঁধুনি, তাহলে সেই রাঁধুনির অবদানকে কিন্তু অস্বীকার করা যায় না, কিন্তু ইতিহাস সেটা মনে রাখে না। ইতিহাসে খালি জুলিয়াস সিজারের কথাই লেখা থাকে, এবং আমরা যারা ইতিহাস পড়ি সেই জুলিয়াস সিজারের কথাই কিন্তু জানতে পারি। তাহলে কবি সেই সাধারণ উপেক্ষিত শ্রমজীবী মানুষদের কথাই কিন্তু পাঠক সমাজের কাছে তুলে ধরেছেন এই কবিতার মাধ্যমে। তার মজুর সেখানে পড়তে জেনে সেই মজুর কিন্তু সেই ইতিহাসে তার স্থান আর কি আদায় করে নিতে চাইছে, এটাই কিন্তু এই কবিতার বিষয়বস্তু। আর যা প্রশ্ন আসবে, যেমন বিরাট আর্মাডা যখন ডুবলো, স্পেনের ফিলিপ কিন্তু ছিল খুব, এই একই উত্তর কিন্তু হবে যে ওই বিশাল নৌসেনা স্পেনের ফিলিপ পাঠিয়েছিল ইংল্যান্ড জয়ের জন্য, কিন্তু তার সেই স্বপ্ন
ধূলিসাৎ হয়ে গেছিলো যখন আর্মারা ডুবে গেছিলো। কিন্তু আমরা সবাই জানি যে স্পেনের ফিলিপই কেঁদেছিল, কিন্তু তার সাথে কেঁদেছিল স্পেনের সেই যারা অধিবাসী ছিল তারাও। তার খবর আমরা জানি না, কারণ তারা ছিল সাধারণ মানুষ, তাই সাধারণ মানুষের খবর ইতিহাসে লেখা হয়নি। তাহলে একই উত্তর হবে, বুঝতে পেরেছ? 7 বছরে যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফেরারিক, এটা থেকে যদি প্রশ্ন হয় সেই একই উত্তর হবে। এমনি আরও কত মানে প্রশ্ন, কত উত্তর লুকিয়ে আছে। আর এই যে জয়োৎসব জয় করতো, রাজা মহারাজারা যে সাম্রাজ্য জয় করতো, সেই জয়োৎসবের যে আনন্দ হতো, সেই আনন্দে যারা ভোজ বানাতো, সেই সব রাঁধুনিদের কথাও আমরা জানি না, যারা সেই খাবার দাবার বানাতো। 10 বছরে একজন মহামানবের আবির্ভাব হতো, তাদের খরচকে মেটাতো, এইসব প্রশ্নও কিন্তু কবি তুলে ধরেছেন। এমনি কত প্রশ্ন আছে, কত খবর আছে, তার উত্তর কিন্তু আমরা জানি না, সেটাই কবি কিন্তু এই কবিতার মধ্যে দিয়ে বলতে চেয়েছেন। তাহলে কবিতাটা খুব ভালো করে পড়বে এবং কবিতার বিষয়বস্তুটা খুব ভালো করে বুঝে যাবে, এবং যেই স্থাপত্যের কথা এখানে বলা হয়েছে সেইগুলোর ইতিহাস একটু জেনে নেবে। সেটা তোমরা যে কোনো ইতিহাস বইতেই পেয়ে যাবে, সেইগুলো একটু জেনে নেবে। বেশি ইতিহাস এখানে লেখার দরকার নেই, অল্প অল্প করে ঐতিহাসিক ইতিহাসগুলো একটু লিখতে হবে। তারপরে কবির যে বক্তব্য সেইটা কিন্তু লিখতে হবে। যেই লাইনটা ধরে তুলবে, যেমন থিপস যদি দেয়, থিপস সম্বন্ধে একটু লিখে তারপরে কবি কি বলতে চেয়েছেন এই কবিতার মধ্যে দিয়ে সেটা লিখতে হবে। তেমনি ব্যাবিলন দিলে ব্যাবিলন সম্বন্ধে একটু লিখে তারপরে লিখবে। লিমা দিলেও তাই, লিমা কি সেটা লিখে এরকম লিখবে। এরকম সবগুলোই লিখতে হবে, চীনের প্রাচীর, বাইজেন্টিয়ান, আটলান্টিস। হ্যাঁ, তাহলে বেশিরভাগ প্রশ্ন এখান থেকে আসে। সোনা ঝকঝকে লিমা, এই লাইনটা তুলে প্রশ্ন দেয়। আর ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, এটা থেকেও প্রশ্ন আসে। আর আরেকটা প্রশ্ন আসে, বিরাট আর্মারা যখন ডুবলো, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, এটাও একটা প্রশ্ন আসে। তাহলে আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। আর যদি কবিতাটা আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে। আর এই রকম ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর সবাই ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।